আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে সিপিএসসিএম অনলাইন ক্লাসে স্বাগতম। নবম শ্রেণীর ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমাদের বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন পার্ট 3 নিয়ে আলোচনা করছি আজকে। তো আমি আগেও বলেছি যারা ক্লাসগুলি মনোযোগ সহকারে করবে এবং এই যে 8টি বোর্ড আমি আলোচনা করছি এগুলির যে রুলসগুলি আছে এবং এগুলি সবগুলো সমাধান করে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা আপকামিং এক্সাম তো বটেই, আমরা আমাদের অ্যানুয়াল বা বোর্ড এক্সামে আমরা ইনশাল্লাহ শতভাগ কমন পেয়ে যাব, কারণ এর বাইরে তো রুলস সাধারণত আসার কথা নয়। সো আমরা এখন আলোচনা করব সিলেট বোর্ড 2020। সিলেট বোর্ড 2020-এ আমরা, এবং মজার বিষয় হচ্ছে তোমরা দেখবে যে অধিকাংশ রুলস আমরা আগেও পেয়েছি, এগুলি আমাদের রুলসগুলি আমাদের আগেও চলে এসেছে। তো খেয়াল করো, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। এভরিওয়ান আমরা বলেছিলাম এভরিবডি, এভরিওয়ান, ওয়ান, নো ওয়ান ইত্যাদি থাকলে আমরা এই সাবজেক্টটাকে যখন আমরা ট্যাগ করব তখন প্রোনাউন হিসেবে কী লিখবো? আমরা দে লিখবো। আচ্ছা, আমরা প্রথম কাজটা করে নিচ্ছি, দে লিখলাম। এবার খেয়াল করো, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই বা নট বা যাতে কোনো ওয়ার্ডও নেই, সুতরাং এটি একটি নেগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা বুঝে নিচ্ছি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা ট্যাগ করব নেগেটিভ ট্যাগ। এখন একটা বিষয় এখানে একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইজ আছে। এখন আমি কি ইজেন্ট দেয়ার দে লিখবো? না, অবশ্যই আমি ইজেন্ট দে লিখবো না, কারণ হচ্ছে আমরা কখনোই দে এর পরে যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দে আসে আমরা কখনোই এরপরে ইজ লিখি না। সুতরাং ট্যাগ কোশ্চেন আমাদের মনে রাখতে হবে যে ভার্বটা আমি সাবজেক্টের পরে লিখি না সেই ভার্বটা আমি সাবজেক্টের আগেও লিখব না। সুতরাং দে এর পরে কখনো ইজ হয় না, আর হয়। সুতরাং আমি এখানে দে এর আগেও ইজ লিখতে পারবো না, আমাকে লিখতে হবে আর লিখতে হবে। আমাদের এই যে রুলটা এভরি সামবডি, এই যে বডি দ্য রুলটা এইটাতে এক থাকেই। সুতরাং এই মার্কটা আমাদের মোটামুটি কমন, কারণ এটা আমাদের একটু কনফিউশন কাজ করে ভুল হয়ে যায়। সুতরাং আমরা যদি একটু ফোকাস করি এই পার্টিকুলার রুলটার উপরে, তাহলে আমাদের ইনশাল্লাহ পরীক্ষায় আশা করতেই পারি যে আমরা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। রুল বিতে আছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এখানে হার্ডলি আছে, আমরা জানি রুলস কী ছিল, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, এই ওয়ার্ডগুলি থাকলে আমরা এটাকে দেখতে যদি এরা আসলে অনেকটা অ্যাফার্মেটিভের মতো, কিন্তু আসলে এটা কি অ্যাফার্মেটিভ? এটা অ্যাফার্মেটিভ না, এটা হচ্ছে নেগেটিভ। সো এখান থেকে আমাদের ট্যাগ করতে হবে, অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। এখন এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? দেখো তো, এখানে ভার্ব হচ্ছে ফরগেট। সো ফরগেট হওয়াতে আসলে এখানে অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমি যেটা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকাতে আমি ডু, ডাজ বা ডিড আনবো। আমাদের এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং ভার্বের সাথে এস বা ইয়েস নেই, সুতরাং আমি আনবো কি? ডু আনবো। যেহেতু হার্ডলি আছে, নেগেটিভ সেন্টেন্স হওয়াতে আমাকে এর সাথে নট নিতে হচ্ছে না, এখন ট্যাগ করব। আর উই তো এখানে আছে যেটা, সেটাই আমরা বসাই দিচ্ছি উই, যেহেতু উই এর সাবজেক্ট হল তো উই। সি নাম্বারে আছে দ্য এনিমিজ, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হন্টিং আস। সো তারই বেড়ায় এই যে চাইল্ডহুডের যে মেমোরিগুলো, এখানে দেখো মেমোরিজ কিন্তু প্লুরাল ফর্ম আছে, দ্য মেমোরিজ, হ্যাঁ, অফ চাইল্ডহুড এখানে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হচ্ছে কি? দ্য মেমোরিজ। কিসের মেমোরি? চাইল্ডহুডের মেমোরি। এটা ডেসক্রিপশন দিয়েছে এখানে আর দেওয়া আছে, সুতরাং প্লুরাল হচ্ছে এটা। আর যেহেতু মেমোরিজ আছে, সুতরাং আমরা মেমোরিজের পরিবার থার্ড পারসন প্লুরাল আমরা কি নিতে পারি? দে নিতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়াতে আমরা ট্যাগ করবো কি? নেগেটিভ। তাহলে লিখতে পারি কি? আরেন্ট দে। ওকে, তাহলে হয়ে গেল, এটা সহজ ছিল। ডি নাম্বারে দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ, সব থেকে যে মেমোরিটা আমাদের সব থেকে মিষ্টি যে মেমোরিটা, আমি নিচে লিখতেছি যে জায়গা হচ্ছে না এখানে আবার, সেটা হচ্ছে ইজ কালারফুল। তো এখন এই বিষয়টা একটু খেয়াল করি আমরা, এখানে ভার্ব আছে ইজ, দ্য সুইটেস্ট মেমোরি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি এ জাতীয় ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে কি লিখি? ইট লিখি। তাহলে তো সহজ, এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে কি?
নেগেটিভ ট্যাগ, তাহলে ইজেন্ট ইট লিখতে পারি আমরা, ইজেন্ট ইট। ওকে, ইজেন্ট ইট লিখলাম আমি। তারপরে আমাদের ই নাম্বারে হু ফরগেটস দিস মেমোরিজ। এখন অ্যাকচুয়ালি হু ফরগেটস দিস মেমোরি, এটা যদিও কোশ্চেন মনে হচ্ছে, কোশ্চেন কিছু না, এটা হু বাদ দিয়ে যদি আমি লিখতাম নো ওয়ান ক্যান ফরগেট দিস মেমোরিজ, দ্যাটস অলসো, এটা কারেক্ট ছিল, সিন্স তেমনই। এখন প্রশ্ন হতে পারে যে আসলে এটা এমন কেন। আমরা একটু মনে করি, আমরা যখন ট্রান্সফরমেশন করি, হু থাকলে আমরা দেয়ার ইজ নো দিয়ে শুরু করি, ঠিক আছে? তো দেয়ার ইজ নো ওয়ান বাট ফরগেটস দিস মেমোরি, তাহলে এটা এমন হতো, হুকে বাদে আমাদের একদম নান ক্যান বা নান ফরগেট দিস মেমোরি দিতাম, নান ফরগেটস দিস মেমোরি, কেউ এটাকে নান ক্যান ফরগেট দিস মেমোরি লিখতাম, কেউ এটাকে ভুলতে পারে না। সো এখানে নান হলে আমি এটা কি করতাম, এটাকে হু আসলে এটা নানের কাজ করতেছে, কেউই পারে না, কে এটা ভুলতে পারে, মানে কেউই পারে না এটা বোঝাচ্ছে। তো এখানে হু কাজ করতেছে, নানের কাজ করতেছে হু, নান ফরগেটস দিস মেমোরিজ, এটা আসলে কেউই এই মেমোরিটা কি করতে পারে না, ভুলতে পারে না। আমাদের যদি এমনটা হয়, তো নেগেটিভ হলে আমাদের ট্যাগ কী করতে হবে? অফকোর্স অ্যাফার্মেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ করতে হলে আমাদের এখানে সেন্টেন্স আসতেছে, দে আসতেছে আমাদের প্রোনাউন, কিন্তু নো ওয়ান বা নাম থাকলে আমরা দে লিখি এখানে, ঠিক আছে? নো ওয়ান ফরগেটস দিস মেমোরি বা নান ফর দিস মেমোরি, যাই হোক। আর যেহেতু আমাদের এখানে নো ওয়ান বা নান দ্বারা অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাচ্ছে, এখানে নেগেটিভ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডু। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে তো গেট ছিল, তাহলে ডু কেন লিখলেন? আমি আগে বলেছি আমাদের এ নাম্বারে যেমনটা ছিল, যে এখানে যদি দে হয় প্রোনাউন, আমাদের প্রোনাউন, সেক্ষেত্রে দের পরে এখন আমরা কী করতে পারি না, ইজ লিখতে পারি না। দের পরে আমরা ডাজ লিখতে পারি, দের পরে আমরা ডাজও লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা যেহেতু দের পরে ডাজ লিখতে পারি না, তাহলে দের আগেও আমরা কি ডাজ লিখতে পারবো না, ডু লিখবো। ওকে, আর এখানে হু যেহেতু নান বা নো ওয়ানের কাজ করতেছে, সেজন্য আমরা এটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করলাম। ওকে, এরপরে হচ্ছে বরিশাল বোর্ড 2020 সালের একটি কোশ্চেন আমরা আলোচনা করবো এখন। এটা অপটিমিজম নিয়ে। আমরা জানি অপটিমিজম মানে কি, আসলে দুই ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হচ্ছে প্যাজিমিস্টিক। তাহলে অপটিমিস্টিক কারা? যারা সবসময় আশাবাদী এবং আশা নিয়ে মানুষ বাঁচে। সুতরাং আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে অপটিমিস্টিক হতে হবে, এবং যারা আশা না থাকে তারা আসলে কিছুই থাকে না। আমরা আশাই বাঁচে, আমরা আশা করতেছি যারা ভালো রেজাল্ট করবে, এই জন্য পড়াশোনা করতেছি, ঠিক আছে? সো আসো আমরা শুরু করি। অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি। অপটিমিজম একটি অ্যাবস্ট্রাক্ট নাম, গুণবাচক যে বিশেষ্য, সুতরাং এটার পরিবর্তে, যেটা আনকাউন্টেবল একটা নাম, এটার পরিবর্তে আমরা প্রোনাউন লিখব ইট, যেহেতু এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা লিখব এটাকে নেগেটিভ ট্যাগ করব, ইজেন্ট ইট। ওকে, বি নাম্বারে এভরিবডি বিলিভস দিস ট্রুথ। আমরা জানি এভরিবডি থাকলে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, এগুলো থাকলে আমরা প্রোনাউন হিসেবে কী লিখি, দে লিখি, তাই তো? এখন এখানে বিলিভস আছে, এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং আমরা ডন্ট, ডাজেন্ট বা ডিড নট আনবো। শুধু বিলিভস দেখে আমাদের মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এটা আসলে একটি কী হবে, ডাজেন্ট হবে, আসলে কিন্তু তা নয়। যেহেতু আমরা বলেছি দের পরে যে ভার্বটি বসে, আসলে ট্যাগ কোশ্চেন করার সময় দের আগেও সেই ভার্বটি বসাতে হবে। সুতরাং দের পরে ডাজেন্ট বসানো যায় না, আমরা জানি দের পরে ডোন্ট হয় বা ডু হয়। সো এখানে দের আগেও সেক্ষেত্রে আমরা কী করতে পারবো না, ডাজেন্ট না লিখে আমাদের কী লিখতে হবে, ডোন্ট লিখতে হবে। ওকে, এরপরে সি নাম্বারে আছে বাট অল কান্ট বি অপটিমিস্টিক। অল থাকলে আমি বলেছিলাম রুলসটা এমন ছিল, অল, এভরিবডি, এভরিওয়ান, ওয়ান, নো ওয়ান, এতে থাকলে আমরা প্রোনাউন হিসেবে কী লিখবো, দে লিখবো। তাহলে আমাদের একটি রুলস ভালোভাবে শিখি, তাহলে দেখো আমরা অলরেডি কতগুলা পেলাম। এর আগে আমাদের যে সিলেট বোর্ডে যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলাম, সেখানেও কিন্তু এই যে দে যে রুলসটা সংশ্লিষ্ট, এটা কিন্তু এসেছিল। সুতরাং আমি যদি এটা এই রুলসটা পড়ি, তাহলে আশা করা যায় আমাদের পরীক্ষায় 1 মার্ক অবশ্যই আমরা পেয়ে যাব।
এখানে 2 মার্কস চলে আসছে অলরেডি বরিশাল বোর্ডে। বাট অল ক্যান নট, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে আমি এটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করব, তাহলে লিখতে পারি ক্যানটার পরিবর্তে ক্যান দে, নান বাট অপটিমিস্টিক অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল। যারা আসলে আশাবাদী মানুষ এদেরকে আমরা সরাসরি গ্রহণ করি, আমরা সবাই জানি, কারণ যার কাছে গেলে শুধু হতাশার গল্প শোনা যায়, এই কাছে মানুষ যাইতেও চায় না এবং তারা যাওয়া ঠিকও না, কারণ সে আসলে নিজেই তো নিবন্ত প্রদীপ আর একজনের কী জ্বালাবে, যে প্রদীপ জ্বলে আছে সেই আরেকটা প্রদীপ জ্বালাতে পারবে। ঠিক আছে, সো আমরা এরকম মানুষই চুজ করবো এবং এরকম মানুষ থেকে আমরা আসলে পরামর্শ নেব যারা আসলে অপটিমিস্টিক, তাদের জীবনে যারা আশাবাদী। তো নান বাট আছে এখানে নেগেটিভ সেন্টেন্স আমরা দেখতেই পাচ্ছি, সুতরাং নাম থাকলে আমরা জানি দে আসে। দেখো এখানে 3টি সেন্টেন্স আমরা 3টি বাক্য পেলাম দে রুলস থেকে, সুতরাং খুবই ইম্পর্টেন্ট একটা রুলস দে। তো এখানে আমাদের ভার্ব আছে আর তাহলে হবে। ও আরেকটি বিষয় এখানে একটু মনে করে দিতে চাচ্ছি, এখানে একটু কনফিউশন কাজ করতে পারে, নান আছে এখানে, আবার আমরা বলেছিলাম কোনো একটা ক্লাসে, একটু খেয়াল করো, অর, নর এবং বাট। অর, নর, বাট থাকলে সেন্টেন্সে এদের পরের সেন্টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাবো, পরের সেন্টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাবো, পরের সেন্টেন্স অনুযায়ী আমরা ট্যাগ করব। এখানে বাট আছে না আমাদের, তো আগেরটা আমরা ভুলে যাবো, এই যে নানের ফাংশন এখানেই শেষ। আমরা তাহলে বাটের পরে কোনটা আছে আমাদের সাবজেক্ট, দ্য অপটিমিস্ট। বাটের পরে কি আছে, দ্য অপটিমিস্ট, এটাই আমাদের সাবজেক্ট। আগের অংশটুকু আমরা ভুলে যাব, এটাই নিয়ম। অর্ণর বাট থাকলে আমাদের এর পরবর্তী অংশ, পরবর্তী যে সাবজেক্ট তাকে আমরা ফলো করব। সেক্ষেত্রে অপটিমিস্ট যেহেতু প্লুরাল আছে আমি দিয়ে লিখেছি এখানে অপটিমিস্টের পরিবর্তে, আর আর এর পরিবর্তে আমি কি লিখবো, আর এন্ড। একটু কনফিউশন কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু রুলসটি সহজ, অর, নর, বাট। আবার একটু মনে রাখবে তোমরা, অর, নর, বাট, এই 3টি থাকলে পরের সাবজেক্টকে আমরা ফলো করব। হ্যাঁ, যদি এর আগে সাবজেক্ট থাকে, যেমন এর আগে একটি সেন্টেন্স তোমরা খেয়াল করো, সি নাম্বারে কিন্তু বাট ছিল, কিন্তু আগে তো সেন্টেন্স ছিল, যার ফলে এই ধরনের কোশ্চেন আমরা আসেই নাই, আমরা আলোচনাও করি নাই। কিন্তু এখানে কিন্তু 2টি অংশ আছে, একটি নান আর একটি দ্য অপটিমিস্ট, সেই জন্য আমরা পরের সাবজেক্টটি গ্রহণ করলাম। দ্যাটস ওয়াই আর এন্ড দে হলো। ই নাম্বারে উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, আমরা জীবনে কী হব, আশাবাদী হব। ঠিক আছে, এখানে অক্সিলারি, এখানে মডেল অক্সিলারি আছে শুড, আর এখানে আমাদের সাবজেক্ট আছে উই অল। সো এটা আমাদের জন্য খুবই সহজ, জাস্ট আমরা উই লিখলেই পারি। সেক্ষেত্রে আমাদের লিখি শুডেন্ট উই, আমাদের সেন্টেন্স কারেক্ট হয়ে গেল, একেবারেই সহজ এটা, শুডেন্ট উই। আমি যে রুলসগুলো তোমাদেরকে বলছি তোমাদের বইয়ে সব রুলসই দেওয়া আছে, তোমরা জাস্ট আসলে কোশ্চেন অ্যানালাইসিস করলেই তোমরা তোমাদের দুর্বলতা জায়গাটা খুব সহজেই ধরতে পারবে। আর অবশ্যই অনলাইন ক্লাস করার সময় তোমরা খাতা কলমগুলো নিয়ে নেবে, এবং আমি যে তোমাদের এগুলি করাচ্ছি এগুলো অবশ্যই হোমওয়ার্ক হিসাবে নেবে, এবং তোমরা চেষ্টা করবে, আমি তো 2020 সালটা করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা 19 সালের যে কোশ্চেনগুলি আছে সেগুলো তোমরা নিজের অ্যানালাইসিস করতে পারো বাসায়, এবং খুব কম সময়ের মধ্যে সম্ভবগুলি করা। মোটামুটি আমরা যদি 20, 19, 18, 17 এই বোর্ডগুলি কমপ্লিট করি, তাহলে আশা করতেছি আমরা ইনশাল্লাহ আমাদের এটা কোশ্চেন নিয়ে আর কষ্ট করতে হবে না, আমরা ইনশাল্লাহ 5-এ 5 আশা করতেই পারি। আর যে কথাটি না বললেই নয়, আমাদের এখন পবিত্র মাহে রমজান চলতেছে, আমরা সবাই ইনশাল্লাহ যে যার ধর্ম পালন করো, মুসলমানরা আমরা অবশ্যই নামাজ এবং যে সাওম যে চলতেছে সিয়াম সাধনাটা আমরা পালন করব, এবং আমরা আমাদের অবস্থান থেকে যারা আমরা বিত্তবান আছি তারা অবশ্যই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের সাধ্য অনুযায়ী যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক করোনার এই ক্রান্তিকালে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।